ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক থেকে আজকে আমরা লেসন নাম্বার 2 ফ্যাবল দেখো এই কবিতাটা সম্পূর্ণ পড়ব এবং এই কবিতার যত এক্সারসাইজ আছে সম্পূর্ণটা সলভ করব। পেজ নাম্বার 12 বের করো। লেসন 2 ফ্যাবল রাল্ফ ওয়ালডো এমারসনের লেখা একটি সুন্দর নীতিমূলক কবিতা। চলো আমরা স্টার্ট করছি পড়া। প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে মিনিং বুঝবো এবং পরবর্তীতে আমরা টোটাল এক্সারসাইজ কিন্তু কমপ্লিট করব এই ভিডিওতেই। দেখো এখানে বলা হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কুরেল। মানে টোটাল কবিতা যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে পর্বত এবং একটি কাঠবিড়ালির মধ্যে কিন্তু বেশ একটা ঝগড়া বা বিবাদ শুরু হয়ে গেছে। এবার এই কবিতাতে বোঝা যায় যে প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ এই প্রকৃতিতে তৈরি প্রত্যেকটা জিনিসের কিন্তু মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে, কেউই কিন্তু ছোট না। চলো আমরা পড়ি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কুরেল, অর্থাৎ একটা পর্বত এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বা বিবাদ বাঁধল। অ্যান্ড দ্য ফার্মার কল দ্য লেটার লিটিল প্রিক, মানে প্রথমজন শেষের জনকে বলল ক্ষুদ্র দাম্ভিক, মানে ছোট্ট অহংকারী। বার্ন রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কাঠবিড়ালি উত্তর দিল নিঃসন্দেহে তুমি অনেক বড়। তারপর দেখো বাট অল শর্ট অফ দ্য থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ এয়ার অ্যান্ড এ স্ফেয়ার। দেখো এখানে স্ফেয়ার বলতে কিন্তু গোলকের কথা বোঝানো হচ্ছে। তো কি বলছে দেখো এখানে, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া একসাথে মিলেই তবে তৈরি হয় একটি বছর। সত্যিকার একটা বছর তৈরি করতে গেলে অনেক কিছু লাগে, তাই না? আর একটি পূর্ণ পৃথিবী, বা আমাদের বলতে পারি যে এই যে পৃথিবী যেটা আছে গোলক বা স্ফেয়ার, তার সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। এরপর আছে দেখো অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আর আমি এতে মনে করি যে আমার এতে কোনো লজ্জা নেই। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আর আমি মনে করি না এতে কোনো লজ্জা আছে আমার নিজের এতটুকু জায়গা জুড়ে থাকতে, মানে যেহেতু ছোটো তাহলে ছোটো জায়গা থাকবে, তাই না? আচ্ছা তারপর একটু পড়ি। আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো বা আপনার মতো অত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এবং আপনিও আমার মতো অত ছোট নন। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর কাঠবিড়ালির মতো কিন্তু ততটা চটপটেও কিন্তু পাহাড় নয়। তার জন্য বলেছে যে আমার মতো অতটা চটপটে বা চঞ্চল স্বভাবেরও আপনি নন, অর্ধেকটাও নন। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভ্যারি প্রিটি স্কুরেল ট্র্যাক, মানে আমি এটা অস্বীকার করব না যে তুমি কাঠবিড়ালির চলার জন্য খুব সুন্দর পথ বানাও। কাঠবিড়ালির চলার জন্য যে তুমি পথ বানাচ্ছো তাও না। ট্যালেন্ট ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড উইশলি পুট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। দেখো প্রত্যেকটা বিষয়ের কিন্তু পৃথিবীতে অর্থাৎ প্রকৃতিতে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা সম্মান এবং তাদের কিন্তু আলাদা ট্যালেন্ট আছে বা প্রতিভা আছে। সব ঠিকঠাক আর বুদ্ধিমত্তার সাথে কিন্তু সাজানো আছে এই সুন্দর পৃথিবীতে, তাই না? আমি যদি আমার পিঠে বন নিয়ে বেড়াতে না পারি, তুমিও তো পারো না একটা বাদাম ভাঙতে। অর্থাৎ এই টোটাল কবিতা আমরা পড়ে যেটা বুঝলাম, চলো আমরা এক্সারসাইজ সলভ করবো। তার আগে একটু হালকা বুঝে নেই বিষয়টা কি। এই প্রকৃতিতে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা গুরুত্ব রয়েছে, অর্থাৎ বলতে পারি যে প্রকৃতি এই মহাবিশ্বকে খুব খুব সুন্দর বুদ্ধিমত্তার সাথে সাজিয়েছেন। কেউ কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব রয়েছে। যে কাজ একজন করতে পারে অন্যজন তা করতে পারে না। তার নিজের ক্ষমতা নিয়ে অহংকার করার তেমন ঠিক না, মানে একজন খুব অহংকার করছে এটা ঠিক না। আরে তুমি যেটা পারো সেটা তুমি ভালো পারো, অন্য কেউ অন্য কোনো কাজ করতে পারে। প্রত্যেকটা লোকেরই তো ভ্যালু আছে, তাই না? তেমনি নিজেকে ছোট মনে করা উচিত না যে আমি পারলাম না, ও সবই কিছু করতে পারছে। আরে বাবা তুমিও কিছু করতে পারো যেটা ও করতে পারে না। তো প্রত্যেকটা লোকের কিন্তু একটা আলাদা একটা মাহাত্ম্য বা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটা আমাদের বুঝতে হবে। পৃথিবীতে সবারই কিন্তু নিজস্ব একটা স্থান রয়েছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভ্যালুয়েবল। এবার চলে আসছে আমরা এক্সারসাইজ সলভে। কম্পিটিশন এক্সারসাইজে প্রথমত বলছে এখানে, চলো পড়ি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে আমাদের এই যে দেখো এমসিকিউ বলবো এগুলোকে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ যেহেতু বলছে। তো এতে বলছে দেখো দ্য কুরেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, মানে এই যে ঝগড়া বা বিবাদ বেঁধেছিল কার মধ্যে, এখানে আছে মাউন্টেন মানে পর্বত এবং আরেকজন কে হবে। চলো আমরা কোশ্চেনটা একটু দেখে নেই। আমরা এইভাবেও কিন্তু সিনানসিন সলভ করতে পারি, তাই না? দেখো একদম ফার্স্টের দিকে এইভাবেও তুমি সলভ করতে পারো। দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কুরেল, তাই না? তাহলে স্কুরেল কিন্তু এখানে বলছে, অর্থাৎ কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে কিন্তু ঝগড়া, স্কুরেল আছে। চলো আমরা অপশন দেখি এই অপশনটা আছে কিনা। তুমি এই টেকনিকটা ফলো করতে পারো বা বুঝে বুঝেও করতে পারো, একটা করলেই হলো।
তো দেখো এখানে কি হবে, দেখো 4 নাম্বার দেখো স্কুরিয়াল আছে, তাই না? তোমার সঠিক উত্তর কিন্তু স্কুরিয়াল হলো, এটা দাগ করলাম, এটাই রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আসছে বি নাম্বার। বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, দেখো মাউন্টেন কি অনেক বড়, তাহলে অপশন নাম্বার বি, দুইতে দেখো আছে বি, অর্থাৎ অপশন নাম্বার বি হবে কারেক্ট। এবার আছে সি নাম্বার। আনলাইক এ মাউন্টেন এ স্কুরিয়াল ক্যান ক্র্যাক এ, কোশ্চেন আমরা পড়ছিলাম যে নাট, তাই না? নাট ভাঙতে পারে, তো এখানে দেখো একে আছে নাট, তার মানে সি এর এক হবে রাইট, নাট হবে রাইট চিহ্ন। এবার আমরা 2 নম্বর পড়বো, দেখো স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস প্রোভাইডেড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। মানে আমাদের কিছু বিবৃতি রয়েছে, সেগুলো সত্য না মিথ্যা সেগুলো বিবেচনা করতে হবে, এবং তার পাশে কি আমাদের সাপোর্টেড স্টেটমেন্ট দিতে হবে যে সেটা সত্য বা মিথ্যা কেন। 2 এ নাম্বার, দ্য মাউন্টেন কল দ্য স্কুরেল লিটিল বান। এখানে পাহাড়টি ওই যে কাঠবেড়ালি আছে তাকে লিটিল বান বলেছিল, কিন্তু না, লিটিল বান তো বলেনি। কেন বলেনি দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা বলবো অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক বলেছিল, তাই না? এবার আসছে বি নাম্বার, দ্য স্কুইল ইজ স্প্রায়ার দেন দ্য মাউন্টেন। এখানে বলেছে দেখো কাঠবেড়ালি পর্বত হচ্ছে বেশি চটপটে, অর্থাৎ খুব চঞ্চল প্রকৃতির হয়, এটা তো সত্য, তাই কি না? তার জন্য পাশে লিখবো ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবো দেখো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এরপর আছে সি নাম্বার, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মানে এই যে পর্বতটা রয়েছে বলেছে দেখো এখানে সেই পর্বতটি তার পিঠে জঙ্গল বহন করে বেড়াচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো আমরা বলবো যে ট্রু এটা। কেন? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ ন্যাট। কারণ এখানে কাঠবেড়ালি বলতে বলতে বলেছিল যে আমি যদি আমার পিঠে জঙ্গল বয়ে বেড়াতে না পারি, তুমিও তো পারো না একটা বাদাম ভাঙতে, তাই না? নেক্সট আসছি 3 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমাদের নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হু হ্যাড এ স্কুরেল উইথ দ্য স্কুরেল, মানে কার সাথে একটা বিবাদ ছিল? আমরা একটু আগে পড়লাম যে কাঠবেড়ালি এবং কি বলবো যে পর্বতের মধ্যে বিবাদ ছিল, তো লিখবো দেখো পর্বতের সাথে কাঠবেড়ালির ঝগড়া হয়েছিল, তো লিখবো দ্য মাউন্টেন হ্যাড এ কুরেল উইথ দ্য স্কুরেল, মানে সে পর্বতের সাথে যে কাঠবেড়ালি আছে তার মধ্যে একটা ঝগড়া বাঁধছিল বা বিবাদ বাঁধছিল। এবার বি নাম্বার, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুরেল। এই ক্ষেত্রে বলছে যে কাঠবেড়ালির কাছে কোনটি অপমানের নয়? আমরা উত্তরে বলবো দেখো টু দ্য স্কুরেল ইটস ইজ নট এ ডিসগ্রেস টু অকুপাই ইটস ওন প্লেস বিং স্মল ইন দ্য ওয়ার্ল্ড। খুব সুন্দর একটা কথা যে কাঠবেড়ালির কাছে পৃথিবীতে তার নিজের ছোট জায়গা দখল করে থাকাটা, অর্থাৎ নিজে যে ছোট সেটা নিয়ে কোনো অপমানের সে অনুভব করেনি। সি নাম্বার, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুরেল ডাজ নট ডিনাই। কাঠবেড়ালি কোন জিনিসটি অস্বীকার করে না? উত্তরে দেখে বলবো দ্য স্কুরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক। তার মানে বলছে যে কাঠবেড়ালি এটা অস্বীকার করে না যে পর্বত কাঠবেড়ালির চলাচলের জন্য খুব সুন্দর পথ তৈরি করে। এবার আসছি গ্রামার ইন ইউজে। প্রথমত 4 বলছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ার নেসেসারি দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। মানে আমাদের এখানে অনেকগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে, এগুলো কী করতে হবে, যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে সেই ফ্রেজাল ভার্ব দিয়ে, এবং একটা এক্সট্রা দেওয়া আছে। প্রথমত আছে দেখো, এতে আছে রবি মেড হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এখানে চলো ফ্রেজাল ভার্বগুলো এখানে দেখে নেই। দেখো এখানে আছে টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। এবার চলে আসছে আমরা অ্যান্সারে। তো প্রথম প্রশ্নতে বলা আছে দেখো, রবি মেড হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, মানে রবি তার বন্ধুর সাথে পার্কে দেখা করছিল। তো এখানে মিটটা কী হয়ে যাবে দেখো, মিটটা হয়ে যাবে কি কাম অ্যাক্রস হয়ে যাবে। নেক্সট বি নাম্বার, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। মানে তনুশ্রী প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে না। এখানে এই দেখো এই টোটালটা টলারেটটা কী হবে, পুট আপ উইথ হয়ে যাবে। এবার আসছে সি নাম্বার, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। এখানে রিজেক্টেডটা কী হবে দেখো, এখানে বাংলা বলেছে যে তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছিল, এখানে রিজেক্টেড শব্দটি টার্নড ডাউন দিয়ে রিপ্লেস হয়ে গেল। এই তো গেল। নেক্সট আসছে আমরা 5 চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। মানে আমাদের এই ভয়েস চেঞ্জগুলো করতে হবে। প্রথমটাই আছে দেখো, লক দ্য ডোর, মানে দরজা বন্ধ করো। তো এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা কী করতে পারি, প্রথমতই আমাদের একটা কী আনতে হবে, লেট আনতে হবে, তাই না? লেট করার পরে লিখবো দেখো, লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি লকড। কী বলবো, এখানে লকড আছে তো লকটি লিখতে হবে। লেট দ্য ডোর বি লক। বাস এইভাবে কিন্তু আমরা লেট শব্দ দিয়ে এই দেখো এটা কিন্তু কমপ্লিট করলাম। চলো দেখে নাও, লেট দ্য ডোর বি লকড। এরপর আসছি বি নাম্বার, অসীম নোস
দ্য সলিউশন টু হিজ প্রবলেম। এর বাংলা মানে কি বলো তো, যে অসীম এই সমস্যার সমাধান সে জানতো। তো এই ক্ষেত্রে আমরা লিখবো, দেখো দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এরপরে সি নাম্বার, আই হ্যাড রিটেন এ লেটার, মানে আমি একটি চিঠি দিয়ে লিখেছিলাম। এটা কি হয়ে যাবে, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। চলো এটাই করলাম আমরা। এরপর আসছে নেক্সট 6 প্রশ্ন, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, মানে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, মানে 100টা শব্দের মধ্যে, অ্যাডভাইসিং হির অর হাম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। মানে আশেপাশে যদি কোনো প্রাইভেট যে লাইব্রেরি যেগুলো হয়, অর্থাৎ গ্রন্থাগার যেটা রয়েছে, বা পুস্তক গ্রন্থাগারই বলবো বা লাইব্রেরি বলবো, সেখানে যতবার যাওয়া সম্ভব তার জন্য বিশেষ করে তাকে পরামর্শ দাও বা রিকোয়েস্ট কিছু একটা করলো, যে বন্ধু তুমি পারলে পরে তোমার পাশে যে লাইব্রেরিটা আছে সেখানে যাও। তো সেই ব্যাপারে একটা চিঠি লিখতে হবে। চলো আমরা স্টার্ট করছি চিঠিটা। দেখো প্রথমত বললাম, ডেয়ার সৌরভ, প্রিয় সৌরভ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমার মনে হয় তুমি খুব ভালোই আছো। আই হাইলি রিকমেন্ডেড ভিজিটিং ইয়োর লোকাল পাবলিক লাইব্রেরি অ্যাজ অফ 10 অ্যাজ পসিবল। তোমার কাছে যতটা সম্ভব, মানে তোমার এলাকায় যদি কোনো প্রাইভেট লাইব্রেরি থাকে তাহলে তুমি যতটা পারবে সেখানে যাবে। তারপরে ইট ইজ এ ফ্যান্টাস্টিক প্লেস টু অ্যাক্সেস এ ভ্যারাইটি অফ বুকস বিয়ন্ড আওয়ার টেক্সট বুক, মানে এখানে যে আমাদের শুধুমাত্র পাঠ্য বই যে থাকবে তা না, এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে এবং সেগুলো কিন্তু দুর্দান্ত জায়গা বই পড়ার জন্য। রেগুলার ভিজিট উইল হেল্প ইমপ্রুভ ইউর নলেজ অ্যান্ড ভোকাবুলারি ওয়েল প্রোভাইডিং এ কোয়াইট স্পেস অফ ফোকাস। তুমি যদি রেগুলার যাও তাতে কী হবে, তোমার শব্দ ভাণ্ডার বাড়বে, জ্ঞান বাড়বে, পাশাপাশি শান্ত পরিবেশ পড়াশোনার মন বসাতেও কিন্তু সাহায্য করবে, তাই না? এটাই এখানে বলছে যে ইমপ্রুভ ইউর নলেজ অ্যান্ড ভোকাবুলারি ওয়েল প্রোভাইডিং এ কোয়াইট স্পেস টু ফোকাস। In a world of digital distraction, the habit of reading is a true superpower. বর্তমানে ডিজিটাল যুগ আমরা বলছি, কিন্তু এখানে ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য যদি ভালো পড়ার জন্য চাও তাহলে অবশ্যই কিন্তু এটা একটা ভালো জায়গা। আর পড়াশোনাটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা পাওয়ার হতে চলেছে। এই গেল বিষয়। তবে দেখো, ট্রাই টু ভিজিট অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক, যদি নাও পারো তাও সপ্তাহে একদিন যাও। ইউ উইল ডেফিনেটলি এনজয় দ্য এক্সপিরিয়েন্স, মানে তোমার এই অভিজ্ঞতাটা খুব ভালো লাগবে। বেস্ট উইসেস দীপ। হয়ে গেল কমপ্লিট। নেক্সট 7 নাম্বার, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। পরের দেখো 7 নাম্বার বলছে যে ভোরে উঠে যে আমাদের এক্সারসাইজ বা ব্যায়াম যে করা দরকার সেটার উপকারিতা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, খুব ইম্পর্টেন্ট, আসে খুব পরীক্ষায়। গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার কিপস ওয়ান্স অ্যাক্টিভ থ্রুট আউট দ্য ডে, মানে শরীরের জন্য ভালো এবং সারাটা দিন বেশ ভালোই থাকে, এনার্জেটিক মনে হয়, অ্যাক্টিভ মনে হয়, সক্রিয় মনে হয়। চলে আসছি অ্যান্সারে। আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়েজ টু মেনটেন এ হেলথ লাইফস্টাইল, মানে কি বলতো, ভোরে ব্যায়াম করে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলতে পারি বা কার্যকর একটি উপায়গুলির মধ্যে একটি বলা যেতে পারে। ভাষাগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর খুব সুন্দর উত্তর, মানে ভাষা খুব সুন্দর আছে এখানে। Engaging in physical activity at dawn allows you to inhale fresh air, which is rich in oxygen and free from the day's heavy pollution, significantly boosting lung capacity and mental clarity. মানে এই যে আমরা যে খুব সকালে শারীরিক কসরত যে আমরা করি, তার ফলে কী হয়, ভোরবেলায় যে ফ্রেশ বাতাসটা আছে সেই বাতাসটা আমরা পাই, যা অক্সিজেনের কিন্তু ভরপুরের একটা সমন্বয় আমরা বলতে পারি। দিনের দূষণ থেকেও কিন্তু আমরা মুক্ত থাকতে পারি। তাছাড়াও এটি ফুসফুসের ক্ষমতা এবং মানসিক স্বচ্ছতা, যেটা উল্লেখযোগ্যভাবে কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমাদের বাড়িয়ে দেয়। ইট জাম্প স্টার ইয়োর মেটাবলিজম অ্যান্ড রিলিজ অ্যান্ড্রোফেনিজম হুইচ কিপ ইউ অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক থ্রুট আউট দ্য ডে, মানে এটাই যেটা আমি বললাম যে আমাদের সব কিছু কিন্তু বাড়িয়ে দেয়, তাই না? বিয়ন্ড দ্য ফিজিক্যাল হেলথ অ্যান্ড বেনিফিটস, ইট foster a sense of discipline and provides a peaceful time for self-reflection before the daily rush begins, ensuring both a sound mind and a fit body. মানে যদি বলি যে এটি দেখো আমাদের যেটা মেনলি আসলে যে আমাদের যেরকম ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করছে, মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করছে, মানে থিঙ্কিং পাওয়ার বাড়াচ্ছে। তাছাড়া এটি শরীরের বিপাক প্রক্রিয়া যেটা আছে সেটা খুব ভালো করছে, ত্বরান্বিত করছে বা স্পিড বাড়াচ্ছে। তারপরে যেরকম এন্ডোরফিন যেটা বলছে, এন্ডোরফিন নিঃসরণের করে, যা আমাকে কি করবে বা তোমাকে কি করবে বা সবাইকে কী করবে, দেখো সারাদিন কর্মক্ষম এবং প্রাণবন্ত রাখতে কিন্তু সাহায্য করে। তাছাড়াও বলতে পারি যে শারীরিক উপকৃতা ছাড়াও এটি কিন্তু আমাদের যেটা ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলাবোধ তৈরি করে দেয় এবং দিনের বাস্তবতা শুরু হওয়ার আগেই আত্মপ্রতিফলনের জন্য একটি শান্ত সময় আমাদেরকে প্রদান করে, যা সুস্থ মন এবং সবল শরীর রাখতে কিন্তু নিশ্চিত করে। এই গেল বিষয়। তো খুব সুন্দর ভাষা কিন্তু আমি এখানে ইউজ করেছি, টোটালটা লিখে ফেলো এবং মন দিয়ে প্রিপারেশন করো। ওকে, তো তোমাদের ইমোশন অবশ্যই দাদার ক্লাসরুম
নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, খুব ভালো থেকো।